শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 3 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দক্ষিণ করিমগঞ্জে পাল্লাবাড়ি হচ্ছে আজিজ খানের, ব্যাকফুটে কংগ্রেস, ক্রমশ পাল্টাচ্ছে রাজনৈতিক সমীকরণ। আলগাপুর কাটলিজোড়া আসনে 3 বিধায়কের সঙ্গে জুবাইরের জোর লড়াই, এগিয়ে জুবাইর এনাম। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রচারে গতি আনতে আগামীকাল রামকৃষ্ণগরে আসছেন নীতিন নবীন। 2024 লোকসভা নির্বাচনে সংরক্ষণের গেরোয় টিকিট না পাওয়ার পর লুকিয়ে পড়েছিলেন রাজদীপ রায়। কিয়া হুয়া তেরা ওয়াদা, লজিস্টিক পার্ক নিয়ে রাজদীপকে প্রশ্ন সুপ্রিয়ার। পাতারকান্দিতে হ্যাটট্রিকের লক্ষ্যে কৃষ্ণেন্দু, পরিবর্তনের ডাক নিয়ে ময়দানে কার্তিক সেনা। উন্নয়ন বনাম অপশাসন ইস্যুতে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। রাস্তায় বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3টি গরুর মৃত্যু, আহত কিশোর। ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিট 11 লক্ষ টাকা, আকাশছোঁয়া মূল্যে ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা। উদ্বোধনী ম্যাচের টিকিট 2.55 লক্ষ। যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল কংগ্রেস, বললেন সাংসদ কোনাত পুরকায়স্ত। উদারবন্দে বিজেপিতে যোগ দিলেন অর্ধশতাধিক সংখ্যালঘু যুবক। চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে নিউ মার্কেট পূর্ণপাল রোড, বাড়ছে ক্ষোভ। আপনাদের প্রতি কোনো বিদ্বেষ নেই, মার্কিন জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি ইরানের প্রেসিডেন্টের। এবং সর্বশেষ খবরটি হলো রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরালো আম আদমি পার্টি, সংসদে ভাষণের সময় না দেওয়ার আর্জিও দলের। এবারে শুনুন বিস্তারিত খবর। 2026 সালের আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের রাজনৈতিক আবহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জোর কদমে প্রচার চালাচ্ছেন। তবে বিগত কয়েক সপ্তাহের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ ত্রিমুখী হলেও মূল লড়াই এখন 2জন প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। এই কেন্দ্রে অসম গণ পরিষদের প্রার্থী ইকবাল হোসেন দীর্ঘদিন ধরেই সংগঠনগত ভিত্তির উপর ভর করে নিজের অবস্থান শক্ত রাখার চেষ্টা করছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমদ খান ক্রমশ জনসমর্থন বাড়িয়ে এক শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে এই দুই প্রার্থীর মধ্যেই মূল প্রতিযোগিতা সীমাবদ্ধ হয়ে পড়ছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী শামীম আহমদ চৌধুরীর অবস্থান তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। এক সময় এই কেন্দ্রে কংগ্রেসের শক্ত ভিত থাকলেও এবারের নির্বাচনে সেই ভিত্তি অনেকটাই নড়বড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রচারের দৌড়ে তিনি পিছিয়ে পড়ছেন এবং তৃতীয় স্থানে থাকার সম্ভাবনাই বেশি বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। দক্ষিণ করিমগঞ্জের ভোটের অঙ্কে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট একটি বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হয়। এই কেন্দ্রে মুসলিম ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। অতীতে এই ভোট ব্যাংক এককভাবে একটি দলের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা গেলেও এবারের নির্বাচনে সেই চিত্র কিছুটা ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ সংখ্যালঘু ভোটারদের মধ্যে বিভাজনের সম্ভাবনা প্রবল। তৃণমূল কংগ্রেস, অগপ এবং কংগ্রেস উভয় দলই এই ভোট ব্যাংকের উপর নির্ভরশীল হওয়ায় ভোট বিভাজন করতে পারে। এদিকে এই কেন্দ্রে প্রায় 20,000-এর মতো হিন্দু ভোটার রয়েছেন, যারা ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। এই ভোট ব্যাংকে নিজেদের দিকে টানার জন্য 3 প্রার্থী জোর প্রচার চালাচ্ছেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এই হিন্দু ভোটের একটি বড় অংশ তৃণমূল কংগ্রেস প্রার্থী আজিজ আহমেদ খানের দিকে ঝুঁকতে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় স্তরে তার জনসংযোগ, সংগঠনের দ্রুত বিস্তার এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি এই পরিবর্তনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আজিজ আহমদ খান মাঠ পর্যায়ে বেশ সক্রিয় এবং নতুন ভোটারদের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বাড়ছে। বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে তার প্রভাব বাড়ছে বলে জানা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রচার যথেষ্ট শক্তিশালী, যা বর্তমান সময়ে ভোটের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ইকবাল হোসেন তার অভিজ্ঞতা এবং পুরনো সংগঠনকে কাজে লাগিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। গ্রামাঞ্চলে তার প্রভাব এখনও উল্লেখযোগ্য। পরবর্তী খবরটি হলো আলগাপুর কাটলিজোড়া আসনে 3 বিধায়কের সঙ্গে জুবাইরের জোর লড়াই। আলগাপুর কাটলিজোড়া বিধানসভা আসনের ভোট যুদ্ধ বেশ জমে উঠেছে। এই আসনে 3 সিটিং বিধায়কের সঙ্গে তাদের পুত্রসম কংগ্রেস প্রার্থী
জুবাইর এনামের মধ্যে নির্বাচনী লড়াই উপত্যকার রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ ডিলিমিটেশনের পর আলগাপুর কাটলিচুড়া এবং মধ্যে হাইলাকান্দির সদলীয় 3 বিধায়ক যথাক্রমে নিজামুদ্দিন চৌধুরী, সুজামুদ্দিন লস্কর ও জাকির হোসেন লস্কররা এখন সবাই আলগাপুর কাটলিচুড়া আসনে একে অন্যের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। তাই স্বাভাবিকভাবেই এই আসনের লড়াইটা বেশ মজার বিষয়। আলগাপুর কাটলিচুড়া আসনে তাদের বিরুদ্ধে একাই লড়ছেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম। এই আসনে বিজেপি সমর্থিত অগপদলের প্রার্থী বিধায়ক জাকির হোসেন লস্কর প্রতিদ্বন্দ্বিতায় নামলেও বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও বিধায়ক সুজামুদ্দিন লস্কর নির্দল প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এদিকে কংগ্রেস প্রার্থী হওয়ার সুবাদে জুবাইর এনাম কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন, তবে তাকে বেকায়দায় ফেলতে মরিয়া হয়ে লড়ছেন নির্দল প্রার্থী বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও সুজামুদ্দিন লস্কর। তাদের টার্গেটে রয়েছেন কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম। তার বিরুদ্ধে বাংলা ভাষা জানেন না, বুটে জিতার পর গুয়াহাটি চলে যাবেন, এছাড়া অসমিয়া ছেলেদের দিয়ে নির্বাচনী কাজকর্ম চালাচ্ছেন ইত্যাদি অভিযোগ তুলে তাকে পিছনে ফেলতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন নিজাম, সুজাম ও জাকির। তবে প্রার্থী যেই হোক না কেন, কংগ্রেস দলের একটা ভোট ব্যাংক রয়েছে, এটাকে পুঁজি করে কংগ্রেস প্রার্থী জুবাইর এনাম প্রচারে অনেকটা এগিয়ে রয়েছেন। তবে যে কোনো সময় তাকে টপকাতে পারেন নির্দল প্রার্থী সুজামুদ্দিন লস্কর। বর্তমানে নিজাম, সুজাম সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন প্রচার অভিযানে। পুড়া খাওয়া রাজনীতিবিদ হিসাবে তা বুঝতে মোটেই অসুবিধা হচ্ছে না। আগে জুবাইর বধ করতে পারলেই তাদের মধ্যে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও বিধায়ক সুজামুদ্দিন লস্করের মধ্যে মূল লড়াই জমে উঠবে। এই কাজটি এত সহজ নয়। গত দুবার নিজাম এবং সুজামের মাথার পর ছায়াস্বরূপ ছিলেন মাওলানা বদরুদ্দিন আজমল, এবার নিজেরাই একা লড়ছেন। তবে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী প্রচারে বাড়তি সুবিধা পাচ্ছেন। একটি বিষয় সেটা হলো, বহির্রাজ্যে কাজে গিয়ে আলগাপুরের কোনো শ্রমিক মারা গেলে নিজ খরচে লাশ বাড়িতে এনেছেন নিজাম। এছাড়া সমষ্টির সাধারণ খেটে খাওয়া লোকজন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে অনায়াসে মেলামেশা করতে পারেন, যেটা বিধায়ক সুজামুদ্দিন লস্করের সঙ্গে হয় না। সুজামুদ্দিন লস্কর মোটামুটি এক যোগ্য বিধায়ক হলেও ইদানিংকালে তার কয়েকটি ফোন কল রেকর্ডিং ভাইরাল ও গরম গরম কথাবার্তার ঘটনায় তিনি বেকায়দায় পড়ছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। তবে যাই হোক, এখনও ভোটের 5 দিন বাকি। শাসক জোটের প্রার্থী জাকির হোসেন লস্কর প্রচারে 4র্থ স্থানে রয়েছেন। পরবর্তী খবরটি হলো, কিয়া হুয়া তেরা ওয়াদা লজিস্টিক পার্ক নিয়ে রাজদীপকে প্রশ্ন সুপ্রিয়ার। 2024-এর লোকসভা নির্বাচনে সংরক্ষণের গেরোয় টিকিট না পাওয়ার পর লুকিয়ে পড়েছিলেন রাজদীপ রায়। লুকিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন নিজের ব্যক্তিগত নার্সিংহোমের কাজে। এভাবে জনতার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এবার ফের কোন মুখে এসেছেন ভোট চাইতে, এই প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথ। সঙ্গে তিনি বরাক উপত্যকায় মাল্টিমোডাল লজিস্টিক পার্ক গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েও রাজদীপকে বিদেন চড়া সুরে। গানের কলি আউড়ে রাজদীপের প্রতি প্রশ্ন ছুড়ে দেন কিয়া হুয়া তেরা ওয়াদা। শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সুপ্রিয়া বলেন, বিজেপি শুধু প্রতিশ্রুতি দিয়ে থাকে, বাস্তবে এসব প্রতিশ্রুতি পূরণের কোনো লক্ষণই দেখা যায় না। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেসব কি পূরণ হয়েছে? বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগের সূত্র ধরে টেনে আনেন বরাক উপত্যকায় মাল্টিমোডাল লজিস্টিক পার্ক গড়ার প্রসঙ্গ। বলেন, 2020 সালের 20 অক্টোবর তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল টুইট করে বলেছিলেন, যোগীগুপার সঙ্গে বরাক উপত্যকায় তৈরি হবে MMLP। এতে সঙ্গত করেছিলেন শিলচরের তৎকালীন সাংসদ রাজদীপ রায়। কিন্তু পরবর্তীতে সংসদে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, বরাক উপত্যকায় MMLP গড়ে তোলার কোনো পরিকল্পনাই নেই। এবার রাজদীপ জবাব দিন, তিনি বরাকবাসীকে যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই MMLP গেল কোথায়? তিনি বলেন, যোগীগুপায় MMLP তৈরির কাজ প্রায় সম্পন্ন, এই কাজ হয়েছে খুবই ভালো কথা, কিন্তু বরাকের প্রতি কেন এমন বঞ্চনা? পরবর্তী খবরটি হলো, ডিলিমিটেশনের পর নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই আবহেই শনিবার বিজেপির প্রচারে নতুন মাত্রা যোগ করতে আসছেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সকাল 10টায় রামকৃষ্ণ বিদ্যাপীঠ খেলার মাঠে তার জনসভাকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব। মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে। পাশাপাশি ব্লক রোড সংলগ্ন মাঠে প্রস্তুত করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। এবারের নির্বাচনে এই প্রথম কোনো বড় মাপের স্টার প্রচারকের আগমন করতে চলেছে এই কেন্দ্রে, যা রাজনৈতিক সমীকরণে বাড়তি গুরুত্ব এনে দিয়েছে।
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিজেপি প্রার্থী বিজয় মালাকার এক প্রকার একাই প্রচারের মাঠ চষে বেড়াচ্ছেন। প্রতিদিন গড়ে 4টি করে জনসভা করছেন তিনি, আর প্রতিটি সভাতেই উপচে পড়া ভিড় চোখে পড়ছে। বিশেষ করে মহিলা ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি রাজনৈতিক মহলে আলাদা করে দৃষ্টি আকর্ষণ করেছে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী সুরুচি রায় এবং এআইইউডিএফ প্রার্থী অনুপ কুমার তালুকদারও জনসংযোগে সক্রিয়, তবে এখনও পর্যন্ত বড় আকারের জনসভা করতে দেখা যায়নি তাদের। কংগ্রেসের সভায় তুলনামূলক কম উপস্থিতি তাদের সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। যদিও দুই দলই নিয়মিত প্রচার ও সভা সমিতি চালিয়ে যাচ্ছে। সংখ্যার অঙ্কে রামকৃষ্ণগড়ের চিত্র বেশ তাৎপর্যপূর্ণ। মোট প্রায় 2,17,000 ভোটারের মধ্যে হিন্দু বাঙালি প্রায় 95,000, চা জনজাতি প্রায় 32,000 এবং উপজাতি ও মণিপুরি মিলিয়ে প্রায় 15,000। অন্যদিকে সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় 75,000। ফলে সামগ্রিকভাবে হিন্দু ভোটাররাই এখানে সংখ্যাগরিষ্ঠ, যা বিজেপির পক্ষে একটি বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। পরবর্তী খবরটি হলো, বদরপুর থানার হাসানপুর জিবির জাফরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3টি গরুর মৃত্যু ঘটেছে। ঘটনায় আহত হয়ে এক কিশোর। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গ্রামের বাসিন্দা দিনমজুর আব্দুল খালিকের বছর 14 ছেলে শাহিদ আহমেদ বৃহস্পতিবার সকাল 8টার দিকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাওয়ার পথে রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে 3টি গরুর মৃত্যু ঘটে। আহত হয় শাহিদ। অল্পের জন্য রক্ষা পান আরও 2 যুবক। বৃষ্টির জমা জলে ভেজা রাস্তার উপর পড়ে থাকা বিদ্যুৎ পরিবাহী লাইনের জন্য এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর কোলে ডলে পড়ে 3 অবলা শিশু। এদিন আব্দুল খালিকের ছেলে 3টি গরু নিয়ে যাওয়ার পথে গরুগুলো জমা জলে পা ফেলতেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায় 3টি গরু। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ পরিবাহী লাইনের উপর সুপারি, বাঁশ ও অন্যান্য গাছের ডালপালা রয়েছে। এটা বিভাগীয় কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়নি। এই ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করছেন গ্রামবাসী। 3টি গরুর আকস্মিক মৃত্যুতে মাথায় হাত দিনমজুর আব্দুল খালিকের। পরবর্তী খবরটি হলো, বিশ্বকাপ ফাইনালের টিকিট 11 লক্ষ টাকা। আকাশছোঁয়া মূল্যে ক্ষুব্ধ ফুটবল প্রেমীরা। এবারের ফুটবলের মহাযজ্ঞ শুরু হচ্ছে আগামী 11 জুন, আর ফাইনাল অনুষ্ঠিত হবে 19 জুলাই। তার আগে ফাইনালের টিকিটের দাম দেখে আটকে উঠেছেন সমর্থকরা। সেখানে প্রত্যেক ক্যাটাগরির টিকিটের দাম অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আকাশছোঁয়া দাম ও জটিল বিক্রি প্রক্রিয়া নিয়ে খুব উগরে দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকরা। ফাইনালের ক্যাটাগরি 1 টিকিটের দাম ছাড়িয়েছে প্রায় $10,990, ভারতীয় মুদ্রায় যা 10,19,000 টাকা। ভারত তো বটেই, পাশাপাশি বিশ্বের বেশিরভাগ দেশের কাছে এই দাম অত্যন্ত চড়া। জানা গিয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি এবং আয়োজক মেক্সিকোর ম্যাচগুলির টিকিটেরও বেড়েছে দাম। এখানেই শেষ নয়, ফাইনালের দ্বিতীয় ক্যাটাগরির টিকিটের দাম বেড়ে 6,87,000 টাকা। তৃতীয় বিভাগের দাম 5,39,000 টাকা। ফিফার ডাইনামিক প্রাইসিং নীতির ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করছে, যা সাধারণ সমর্থকদের খুব আরও বাড়িয়েছে। এই নীতির বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ। নেটিজেন বলছেন, এই দামে সাধারণ মানুষের পক্ষে বিশ্বকাপ দেখা সম্ভব নয়। বিশ্বকাপ এখন শুধুই ধনীদের ইভেন্ট। অন্য এক ক্ষুব্ধ সমর্থকের মন্তব্য, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও টিকিট পেলাম না, তার উপর হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে। এটা তো চরম বিশৃঙ্খলা। উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের টিকিটের দামও আকাশছোঁয়া। 2,55,000 টাকায় টিকিট বিক্রি হলেও বহু ম্যাচের টিকিট অবিক্রিত। কেউ তেমন আগ্রহ দেখাচ্ছে না। নেটিজেনরা বলছেন, তারা টিভি বা মোবাইল স্ক্রিনের পর্দায় চোখ রাখবেন। পরবর্তী খবরটি হলো, রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরালো আম আদমি পার্টি। সংসদে ভাষণের সময় না দেওয়ার আর্জিও দলের। দিল্লির রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে রাঘব চাড্ডা। বৃহস্পতিবার আম আদমি পার্টির রাজ্যসভা দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তার পরিবর্তে এই দায়িত্ব দেওয়া হয়েছে পাঞ্জাবের সাংসদ অশোক মিত্তলকে। এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই রাজ্যসভার সচিবালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দল। 2023 সাল থেকে এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন রাঘব চাড্ডা, কিন্তু হঠাৎ করে এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। শুধু পদ থেকে অপসারণই নয়, রাজ্যসভায় তার বক্তব্য রাখার সময় বরাদ্দ না করার বিষয়েও আপের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পরই প্রশ্ন উঠছে,
তবে কি দল ছাড়ার পথে হাঁটছেন চাড্ডা? এমনকি তার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছেন একাংশ। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় স্বস্তি পাওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে যখন দলের শীর্ষ নেতারা সক্রিয় হয়ে ওঠেন, তখনই চুকে পড়ে চাড্ডার অস্বাভাবিক নীরবতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নীরবতা কেবল কাকতালীয় নয়, বরং ভবিষ্যতের কোনো সিদ্ধান্তের ইঙ্গিতও হতে পারে। সাম্প্রতিক সময়ে দলীয় কার্যকলাপেও তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। দলীয় বৈঠক, সাংবাদিক সম্মেলন থেকে দূরে থাকার অভিযোগ সামনে এসেছে একাধিকবার। ফলে স্বাভাবিকভাবেই তার অবস্থান নিয়ে সংশয় আরও ঘনীভূত হয়েছে। যদিও আম আদমি পার্টির একাংশ এখনও এই জল্পনাকে ভিত্তিহীন বলেই দাবি করছে, কিন্তু সংগঠনের গুরুত্বপূর্ণ পদ হারানো এবং একই সঙ্গে দীর্ঘ নীরবতা, এই দুইয়ের যোগফলেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, গত কয়েক মাসে সংসদে একাধিক জনমুখী ইস্যু তুলে ধরে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন চাড্ডা। গিগ কর্মীদের অধিকার, জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা কিংবা টেলিকম পরিষেবা সংক্রান্ত অভিযোগ, বিভিন্ন বিষয়ে তার সরব ভূমিকা নজর কেড়েছিল। এমনকি তার তোলা কিছু ইস্যুতে সরকারের দ্রুত পদক্ষেপও দেখা গিয়েছে, যা তার জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছে। বিশ্লেষকদের মতে জাতীয় রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়, তবে তরুণ ও প্রভাবশালী নেতা হিসেবে চাড্ডাকে নিয়ে এই সিদ্ধান্ত ভবিষ্যতে আম আদমি পার্টির কৌশল ও সংগঠনে প্রভাব ফেলতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।